ফিশ ব্রিডিং এর মধ্যে এমন একটি মাছ আছে যেটা সব থেকে কম দিনে সবচেয়ে বেশি প্রফিট দেবে। 30 পয়সার মাছ আপনি বিক্রি করতে পারবেন 3 টাকায়। জানেন সেটা কোন মাছ? আমি রয়েছি সেই জায়গাতেই, মাগুর ব্রিডিং সেটআপে। হ্যাঁ, মাগুর মাছের ব্রিডিং করতে পারলে সবচেয়ে বেশি প্রফিট করা যায়, এবং সেই তথ্যই আজ আমাদের তুলে ধরবেন মৃত্যুঞ্জয় বাবু। নমস্কার মৃত্যুঞ্জয় দা। আপনার পরিচয়টা যদি আমাদের একটুখানি জানেন। নমস্কার, আমার বাড়ি শ্যামনগর। আমি বিগত 7 বছর ধরে ব্রিডিং এবং কালচারের সাথে যুক্ত আছি। তো আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে মাগুরের সেটআপ, যেটা আমার হ্যাচারি। আমি তো অন্যান্য সব রকম মাছ ব্রিডিং করতে পারছি, এবং ব্রিডিং সিজনটা প্রায় 7 থেকে 8 মাস। সেখানে মাগুর ব্রিডিং যারা করে, এই বিজনেসটা কেমন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমনি এই ছোট্ট 10x10 এর একটা চেম্বারে যদি আমরা শিং মাছ করি তাহলে 30,000 হয়, যদি মাগুর মাছ করি সেটাও 30,000 হয়। কিন্তু 7 থেকে 8 মাস শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো ব্রিডিং করে যতটা প্রফিট হবে তার থেকে কয়েক গুণ বেশি প্রফিট আমার এই মাগুরে সম্ভব। 3 মাসে সম্ভব? 3 মাসে সম্ভব। ওকে, এত যে হাই প্রফিটেবল এই মাগুর ব্রিডিং, এটা তাহলে সবাই কেন করে না? তার কারণ সঠিকভাবে বোঝা যে মাগুরের ডিম কখন আমাদের ম্যাচিওর হয়েছে, যদি ম্যাচিওর না হয় সেটাকে ম্যাচিওর করা, ব্রিডিং প্রসেস, হরমোন কতটা দেবো, অনেক কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে। আচ্ছা, যেগুলো চাষিদের সম্পূর্ণটা ক্লিয়ার নয়। ওকে, এই মাগুর ব্রিডিং করতে পারলে সেই লোকটা কি কি বেনিফিট পেতে পারে? দেখুন, ফার্স্ট হচ্ছে এখানে দুটো সেক্টরের লোকদের আমি বলবো। যেমনি ফার্স্ট হচ্ছে কারো যদি নিজস্ব যদি পুকুর থাকে তাহলে সেই পুকুরে নিজের মাগুর তৈরি করে সেটা সে নিজে কালচার তৈরি করলো। না হলে এই মাগুরের সিট যদি আমার জায়গা নেই, পুকুর নেই, তাহলে কি করবো? আমার ছোট জায়গা আছে, আমি সেখানে এরকম চেম্বার তৈরি করে ব্রিডিং সেটআপ তৈরি করে সেই মাগুর অন্য চাষিদের কাছে আমি বিক্রি করব। তার ছোট্ট একটা ক্যালকুলেশন আমি বলে দিই, জাস্ট 30 পয়সা আমার এই এক একটা মাছ যে দেখছেন, এই এক একটা মাছ কি আমার 1 আঙ্গুল সাইজ বা এটাকে ফিঙ্গারিং করতে আমার 30 পয়সা, এর থেকে বেশি কস্টিং কোনোদিনও সম্ভব নয়। আচ্ছা, কিন্তু এই মাছটাই আমি যখন চাষিকে যখন বিক্রি করব তখন মিনিমাম 3 টাকা আমি পাবো। ম্যাক্সিমাম কত পর্যন্ত দাম থাকবে? 4 টাকা। মানে 4 টাকা বিক্রি হবে, 3 টাকা 4 টাকা, একদম 30 পয়সার মাছ। একদম। এখানে যে ব্রিডিং এ একটা 1 কিলো মাছ থেকে মোটামুটি কত বাচ্চার প্রোডাকশন করা যেতে পারে? 1 কিলো, অ্যাকচুয়ালি 1 কিলোর মধ্যে মেল ফিমেলও পড়ে যায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি 1 কিলো ফিমেল মাছ বলছি। 1 কিলো ফিমেল মাছে আমাদের টোটাল যদি ভালো করে যদি আমরা ডিমটা হ্যাচ করি, ম্যানেজমেন্ট করি, 50,000 উপরে যাওয়া সম্ভব। আমি এখানে দুটো চেম্বার দেখতে পাচ্ছি, দুটো চেম্বার মিলিয়ে আপনার অন্তত 1 লক্ষ বাচ্চা আছে এখানে? প্লাস আছে, 1 লক্ষ প্লাস। মানে এখানে 1 লক্ষ বাচ্চা, মানে একটু ক্যালকুলেট করুন তো, এখানে যদি 3 টাকা করে দাম ধরে দেয়, 3 লক্ষ মাছ আছে মাত্র এইটুকু জায়গার মধ্যে। সেটা ধরো 10x10 এর দুটো চেম্বার, দুটো চেম্বারে। এইবার ইনিশিয়াল স্টেজে আপনার এখানে ইনভেস্টমেন্ট কত হয়েছে? জাস্ট ব্রিডিং করি তো আপনি এখানে রেখেছেন, এখন তো ফিডিং প্রসেসে যায়নি না। এখানে কত টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে এই দুটো চেম্বারের পেছনে? এখনো পর্যন্ত, আজকে হচ্ছে 8 দিন কি 9 দিন বয়স, এখনো পর্যন্ত খুব জোর হলে দেখা যাবে হয়তো 8 পয়সা পার মাসে ইনভেস্টমেন্ট। পার মাসে 8 পয়সা ইনভেস্টমেন্ট? হ্যাঁ, অ্যাকচুয়ালি পার ডে হিসাবে এদের 1 পয়সা করে হয়। আনবিলিভেবল বিজনেস, কারণ আমার জানা এমন কোনো ব্যবসা নেই যেখানে 1000% প্রফিটেবল বিজনেস হতে পারে। আমরা কি এই জিনিসটা একটু শিখতে পারি? অবশ্যই, আমাদের দর্শকদের শেখানো যায়। একদম। আমি কিন্তু আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা জিনিস ভিডিওর মধ্যে রিভিল করব, অবশ্যই, কিন্তু সিক্রেট রাখবো না। একদম। 1 কেজি মাছের জন্য আমরা 1 ml 1 ml 2 ml হরমোন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা থেকে 4টে মাছ, মানে কত পড়বে? এটা 20 লাখ, মানে এই ইঞ্জেকশন দিয়ে আমার 2টো মাছ হবে, এই ইঞ্জেকশন দিয়ে 2টো মাছ হবে, মানে 20 লাখ করে। তো চলুন ইঞ্জেকশনটা দিয়ে নিই। ধরো এই 20 দাগের মধ্যে 10 দিক আমরা একদিক দেবো মাছের, 10 দাগ আর একদিক দেবো মাছের। এই যে প্যাপেলি, এই প্যাপেলির জাস্ট এই সাইডে ইনসার্ট করব। এবারে আমরা দাগের মধ্যে গুনবো। এই দেখো 5 দাগ হলো, এই 10 দাগ হলো এক সাইডে, জাস্ট আবার উপরের দিকে উঠাবো আরেক সাইড। আবার এটার মধ্যে আমরা ইনজেক্ট করব, করে আমরা এই 5 দাগ হলো আর এই 5 দাগ হলো। আপনারা অনেকে ভাবলেন যে আমি র হরমোন কেন দিলাম আর দুদিকে কেন দিলাম। র হরমোনটা দিলাম এই কারণে, এই মাছে যদি এতটা হরমোন লাগে তাই আমাদের জল মেশানোর কোনো দরকার নেই হিসাবে হরমোন। আর দুদিকে এই কারণে দিলাম,
একদিকে বেশি দিলে কি হয়, জল ফোসকা টাইপের পড়ে যায় অনেক সময়। তো এই জায়গাটা হরমোনটা অনেক সময় ব্যাক করে আসে, অনেক সময় একটা দিকে বেশি দিলে। আমি দেখা গেলে 10 দাগ দিলাম, আমার 5 দাগ বেরিয়ে আসলো, তাই আমি হাফ ওদিক দিলাম, হাফ এদিক দিলাম। তো চলুন আরেকটা মাছের বাকি 20 দাগ, 10 দাগ এই পিঠ, 10 দাগ ওই পিঠ করে আরেকটা মাছে দিয়ে দেবো। লাফাবে তার লেজটাকে শক্ত করে ধরে রাখবো একটা কাপড় দিয়ে। দিয়ে জাস্ট উপরের দিকে রাপ করতে হবে, উপরের দিকে, ব্যাস। দুটো হয়ে গেলে এরকম ভাবে বাকি আর দুটোর করে নেবো আমরা। এখন ফিমেল মাছ করা হচ্ছে কিন্তু, যেটার ডোজ হচ্ছে পার কেজি প্রতি 2 ml। এই 4টে ছেলে মাছের, এটা ছেলে মাগুর মাছ, 4টে ছেলে মাগুর মাছের ওজন হয়েছে 1 কেজি। তাহলে আমরা হিসাব করে কি বলেছিলাম যে আমাদের ফিমেল মাছের জন্য আমরা এতক্ষণ ধরে নিলাম 2 ml পার কেজি। তো আমরা এখন ছেলে মাছের ক্ষেত্রে ন্যাচারালি সব মাছের ক্ষেত্রে কি হয়, হাফ হয়, 1 ml হয়। কিন্তু আমরা যেহেতু এই মাছের টেস্টিস কাটা হবে অলরেডি, ইনজেকশন না করলেও হয়, কিন্তু আমরা তবু 0.5 ml দেবো। তো 0.5 ml মানে কেজি প্রতি মানে কত, তাহলে 1 ml মানে হচ্ছে আমাদের 40 দাগ, 0.5 মানে হচ্ছে আমাদের 20 দাগ। তাহলে আমরা 20 দাগ হরমোন টানবো। 20 দাগ হরমোন টেনে আমরা এই 4টে মাছকে 5 দাগ করে মারবো। মাগুর মাছের ছেলে আর মেয়েটাকে এখন আমরা জলের মধ্যে দিয়ে একটা সাবান চালিয়ে দেবো। এই ছেড়ে দেওয়া হলো। এবার আমরা একটা শাওয়ার দিয়ে দেবো। চলুন, এরকম ভাবে শাওয়ার চলবে, এরকম ভাবে মাছটা থাকবে। এরকম ভাবে আমরা 12 ঘন্টা রেখে দেবো। 12 ঘন্টা পরে এই মাছকে, ছেলে মাছটাকে কেটে কিভাবে কি অপারেশন করি চলুন দেখি। 12 ঘন্টা পরে দেখো। তো আমাদের এই এখন আমরা স্ট্রিপিংটা করে নেবো ফিমেলটাকে, আর ঠিক সেই সময়ের মধ্যেই আমরা মেলটাকে কেটে আমরা তার মধ্যে ওই মেলের যে স্পামগুলোকে জারের মধ্যে নিয়ে আমরা ভালো করে ক্র্যাশ করে আমরা মিক্সচার করে নেবো ভালো করে। তার জন্য আমাদের লাগবে হচ্ছে এনএস, নর্মাল মেডিকেল শপে পাওয়া যায়। এর সাথে লাগবে নর্মাল আমাদের ব্রেড, আমরা সবাই জানি। আর একটা শোন, আর একটা আমাদের খসখসে একটা নেটের কাপড়, যেটার মধ্যে আমরা মেলের যে পিস যেটাকে আমরা কাটবো পাপড়ি টাইপের দেখতে, সেটার মধ্যে রেখে এইরকম করে সেটা আমরা ঘষবো, যাতে ওইটা ঘষে ঘষে স্পমটা এতে পড়ে নেবো। তো পুরো প্রসেসটা দেখালে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হবে। চলুন, ওটার মধ্যে এনে থাকে আমাদের টোটাল 4 জন মতো আমাদের লাগবে। আমরা 2 জন যদি স্ট্রিপিং করি, আরো 2 জন লাগবে যারা হচ্ছে মেলটাকে কাটবে। তো মেলটা হচ্ছে ফার্স্টে আমাদের ডিমটাকে বের করে নেবো, তারপর মেল কাটা শুরু হবে। তো চলুন আমাদের সবাই দেখতে থাকুন। তো আমরা এখন ডিমটাকে এখন ভালো করে এখন ধুয়ে নেবো। ওই জন্য হালকা একটু জলের জাস্ট ফোর্স নিয়ে আমরা হালকা প্রথমে একটু জলটা নিয়ে, বেশি জল নেওয়া দরকার নেই, প্রথমে একটু ভালো করে জিনিসটা এখন পাতলা হয়ে যাবে। দেখুন, একটু ভালো করে আমরা ঘুরিয়ে নেবো। আর্টিফিশিয়াল ডিমগুলো যত ভালো ঘোরানো হবে, ডিমের হ্যাচিংয়ের পার্সেন্টেজ তত ভালো হবে। ফার্টিলাইজ এখন এগ যখন রয়েছে, এগুলো যতটা পারবো আলাদা করে দিলে ভালো।
তো দেখুন ডিম এবার আমরা ছড়িয়ে নেবো। এদিক থেকে ডিমটা ছড়া, এদিকে এদিক থেকে ছড়া, বা ওই দিক থেকে ছড়িয়ে আয়। দেখুন ডিমটা ছড়ানো হচ্ছে। তো এখানে এইভাবে ডিমটা কেন ছড়ানো হলো? এখানে ডিমটা ছড়ানো হলো এই জন্য, এটা শিঙির মতো আমরা ব্রুজ কেজের উপরে এগুলোকে আমরা দিই না। ব্যাপারটা কি হয় যে এই মাগুর মাছ এই ডিমগুলো পাতলা করে যত আমরা ছড়াবো এর রেজাল্ট তত আমরা ভালো পাবো। তো এটা একটা ডিমের সাথে একটা ডিম যদি না লেগে থাকে, ভালো করে যদি দেখানো যদি যায় একটা ডিমের সাথে কোনোভাবে লেগে নেই, সামান্য করে দূরত্ব রয়েছে। এই কারণে একটা ডিমে যদি নষ্ট হয়, আমাদের যদি ফাঙ্গাস যদি লাগে, সেটা আরেকটা ডিমে কোনোভাবে কিন্তু লাগবে না। এর ফলে আমরা সার্ভাইভালটা একটু বেশি পাবো। টোটাল আমাদের ডিমটা হ্যাজেতে সময় লাগে 18 ঘন্টা। আচ্ছা, 16 থেকে 18 ঘন্টা ডিপেন্ড করে টেম্পারেচার। তো আমরা কালকে যেহেতু আজকে সকালবেলা 9টার সময় করা হয়েছে, তো কালকে সকালবেলা মোটামুটি আমরা 12টা 1টার দিকে আমরা এবার দেখবো। আচ্ছা, ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে কিনা, হ্যাঁ তখন সব শুরু করবো। তারপরে টোটাল এর ডিম ফোটা কমপ্লিট হয়ে যাবে 24 ঘন্টা। মাগুরের একটা ব্যাপার হচ্ছে যে সঠিক জিনিস যদি মেনটেন যদি করা যদি যায়, আর ব্রিডিং এর সময় আমরা মেল যদি ভালো যদি থাকে, বা আমার ইঞ্জেকশন হরমোন যদি ঠিকঠাক যদি আমাদের ইঞ্জেক্ট যদি করা হয় মাছগুলোকে, আর ডিমের পরিচর্যা যদি ঠিকঠাক যদি করা হয়, একটা মাছও কাটবে। সিমের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি 4 থেকে 5% মোটামুটি চান্স রয়েছে, মাগুরের ক্ষেত্রে সেটা 1% না। আচ্ছা, মাগুরের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, সঠিকভাবে মেনটেন করা যায়। আচ্ছা, সঠিকভাবে মেনটেন। ওকে। ডিম থেকে বাচ্চা ফুটে এটা প্রায় 22 দিন বয়স হয়ে গেছে, এবং এটা মার্কেট এখন সেলেবল, একদম ডাইরেক্ট সেল করার জন্য রেডি। তো এই বাচ্চাটাই কত দামে বিক্রি হবে? দেখুন, এবার কোনো চাষি আছে যে 2000 নেয়, কেউ 5000 নেয়, কেউ 10,000 নেয়। এবার কোনো কাস্টমার আছে যে আবার 1 লাখের ওপর অর্ডার দেয়। তো যে 1 লাখ অর্ডার দিচ্ছে তাকে তো আর আমি 3 টাকা 4 টাকা দিয়ে সেল করতে পারবো না। তার জন্য ধরুন আমার নির্দিষ্ট একটা মার্জিন প্রাইস আছে, 2 টাকা 20 পয়সা, 2 টাকা অবধি টাকা আমি দিতে পারি। কিন্তু আবার যে বাল্ক মানে যে বাল্ক নিচ্ছে না, যে কম নিচ্ছে 5000 বাট, তার জন্য 3 টাকা 3.5 টাকা। যে 2000 নিচ্ছে তার জন্য 4 টাকা। আচ্ছা, মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে মাছের বাচ্চাটা সেল করব, যেটা মার্কেটে হোলসেল মার্কেটে হয়ে থাকে। একদম। ওকে, এইবার মেন ব্যাপার হচ্ছে ডিম ফুটে তো বাচ্চা বেরোলো, কিন্তু সেই বাচ্চাই তো মর্টালিটি। এই মর্টালিটি কেন হচ্ছে? সমস্যাটা কোন জায়গায় থাকে তাদের? মর্টালিটি হচ্ছে তার অনেক রকম কারণ আছে, একটা দুটো নয়। তার কারণ হচ্ছে ব্রুডার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে নিউট্রিশন, তারপর ব্রিডিং প্রসেস কোনো জায়গায় ভুল রয়ে গেছে। তারপর মেন হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে মেন হচ্ছে টাইমিং। আমি যে টাইমিংটা বারবার এতক্ষণ ধরে বললাম, মেলটা যত স্পিডে কেটে তার স্পামটা আমি যত তাড়াতাড়ি এগের মধ্যে মিক্স করতে পারবো, তত তাড়াতাড়ি আমার একটা ভালো হ্যাচ হবে। সেই ডিউরেশনটা আমার যত দেরি হয়ে যাবে, তত আমার যে এগের আনফার্টিলাইজের সংখ্যা তত আমার বেশি হয়ে যাবে। এর ফলে প্রোডাকশন মানে প্রায় অনেকটাই কমে যাবে, 80% কমে যেতে পারে, 20% 10% প্রোডাকশন। অনেকেরই একটা প্রশ্ন থাকে, যখন বাচ্চাটা ফুটে বেরোলো তখন এই প্রথম 3 বা 7 দিন আমি মাছকে কি খাবার খাওয়াবো যাতে মাছ হেলদি থাকবে, ঠিক থাকবে? মাছ সবার আগে বুঝতে হবে যে মাছের মুখ এখন আমার কতটা অ্যাপারচার সাইজ, তো সেই মুখ অনুসারে তাকে আমি খাবার বাড়াবো। কিন্তু সেই খাবারটা এমন কিছু দেবো না যেটা বাজার চলতি বহুত কিছু, অনেকে অনেক রকম সোর্স থেকে অনেক কিছু ডেটা কালেক্ট করে, যে আমুল দুধ, বেসন, অনেকে আবার বলে মাঝে মাঝে যে একটু ছাতু দেবো। এগুলো কোনোভাবে, ডিমও তো খাওয়াই, এগুলো কোনোভাবে উচিত নয় ব্যবহার করা। এগুলো দিলে, ডিম দিলে কি হয়, ডিমটা একদম পুরো ফাঙ্গাল ধরে নেবে, দেখবেন সারফেসের উপর একটা ফাঙ্গাল ধরে নেবে, মাছ সেখানে গিয়ে দেখবেন আটকে যাবে, যেহেতু মাছ ছোট। এই সমস্ত খাবারগুলো ইউজ করা যাবে না, একদমই নয়। ওকে, তাহলে তার জন্য আলাদা কোনো নিউট্রিশন ফুড আছে? হ্যাঁ। ওকে, এরপরে 7 দিনের পর থেকে যখন আমার, বা 10 দিনের পর থেকে যখন মাছটা একটু বড় হতে শুরু করছে, সেই সময় আমার কি ধরনের খাবার আর কি ইউজ করার প্রয়োজন? যখন আমার 7 দিনের পরে যখন বড় হয়ে যাচ্ছে, যেহেতু এই মাগুর মাছের মুখের অ্যাপারচার বাকি মাছের থেকে অনেকটাই বড়, তো এই মাছটাকে আমি 7 দিন পর থেকে আমাদের অনেক কিছু খাবার রয়েছে, যেমনি ডাস্ট রয়েছে,
এর সাথে আমাদের ডাস্টের সাথে কিছু ভিটামিন সি আমরা মিক্সচার করতে পারি। এখনকার আবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সিফা অনেক রকম আবার ফিড তৈরি করেছে বাচ্চাদের জন্য, আচ্ছা সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। কেঁচো তো খাওয়া যায় অনেকে, কেঁচো খাওয়াতে পারি, কেঁচো খাওয়াতে পারবো। ওকে, এই খাবার দেওয়ার কি নির্দিষ্ট কোনো মাপ আছে? যদি বেশি বা কম হয় তাতে কি সমস্যা দেখা যায়? ব্যাপারটা হচ্ছে এই খাবারটাকে আমরা প্রথমের দিকে একটু বেশি লাগে, মানে ব্যাপারটা কি, আমরা ছোটবেলায় আমাদের বাচ্চাদের বেলা কি হয়, মানে বাচ্চাগুলো প্রথম প্রথম একটু 2 বার 3 বার 5 বার করে খাওয়াতে হয়, মানে কিছুক্ষণ খিদে পায় ওদের। তো সেম হচ্ছে এই বাচ্চাদের ক্ষেত্রে। তো প্রথমের থেকে আমরা এদেরকে একটু বেশি পরিমাণ, মানে বেশিবার খাওয়াবো, মানে কম কম খাওয়াবো কিন্তু বেশিবার, অনেকবার ধরে খাওয়াবো। তো এই প্রসেসে আপনারা যে করছেন, মোটামুটি আপনাদের বাচ্চা কত পার্সেন্ট বাচ্চা? আমাদের বাচ্চা, যেই বাচ্চারা ডিমের থেকে হ্যাচ হয়ে যাচ্ছে সেটা 98.99% আমাদের নিচে আছে। মাত্র 1% মোর্টালিটি। ইয়েস। এই প্রসেসটা একদম প্র্যাকটিক্যালি শেখার কি উপায় আছে? যারা আপনার গাইডলাইনে, আপনাদের সাপোর্টে বা কোনো জায়গা থেকে এই জিনিসটা শিখে তারাও এই ব্রিডিং করে অন্তত এই 1000% যে প্রফিট সেটা তারা জেনারেট করতে পারে। আমরা অনলাইন অফলাইন দুটোতেই আমরা সবাইকে গাইডেন্স দিয়ে থাকি। এমনকি তার নির্দিষ্ট জায়গার, যেই জায়গাতে ফার্মার্স হ্যাচারি বানাবে সেই জায়গার লেআউট সে নিয়ে আসলে আমরা পার্টিকুলার তাকে ধরে ধরে সেই জায়গাটা কোন জায়গায় কত চেম্বার করলে, কত বড় রিজার্ভার করলে, কত টাকা কত কমের মধ্যে ইনভেস্ট করলে সে একটা প্রফিটেবল একটা মডেল প্রজেক্ট তৈরি করতে হবে, সেই বিষয়ে আমরা গাইডলাইন দিয়ে থাকি। ওয়ান ডে কোনো ওয়ার্কশপ আছে আপনাদের যেখানে এসে চোখে দেখতে পারবে আপনাদের প্রজেক্ট? অবশ্যই আছে আপনাদের। তাহলে এর উপর কি কোনো অ্যাডভান্স কোর্সও আছে যেখানে একটু একদম প্রপার গাইডলাইনে হাতে কলমে শিখতে পারবে? হ্যাঁ, আমাদের একটা অ্যাডভান্স কোর্স ডিজাইন করা হয়েছে, যার মধ্যে ফার্মার্স তার নিজের হাতে ইনজেকশন করবে, নিজের হাতে স্ট্রিপিং করবে, মেলকে স্যাক্রিফাইস করবে, কাটবে, সব কিছু করবে, যাতে তার মনের মধ্যে কোনো ভয় না থাকে। আচ্ছা, সব কিছু আমরা এটার মধ্যে রেখেছি। এমনকি তার যে সিডস সেটাও আমরা কিনে নেব যদি সে বাইরে সেল না করতে পারে। আর এর সাথে সে যদি মনে করে যে সে আজকে করছে না, 5 মাস পরে গিয়ে করবে, তো আমাদের গাইডলাইন যে সাপোর্ট সেটা লাইফ টাইম রয়েছে। বর্তমানে এই মাগুর সিডের ডিমান্ড কতটা, সাপ্লাই কতটা আছে? দেখুন, মাগুর বা শিং এগুলো সে একই ব্যাপার হয়ে যাচ্ছে, ক্যাটফিশ, এগুলো সাপ্লাই আমাদের মেন যে আমাদের দেশ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের বর্ডার নানা কারণে বলতে লজ্জা নেই যে বাংলাদেশের কাছে আমরা এখনো হেরে আছি সিড সাপ্লাই। মানে ওদের ওখান থেকে 70-80% মাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। একদম। তো আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যা সিড আসে আর কি, আমরা হয়তো 15% প্রোডাকশন করি। আচ্ছা, মানে 85% আমাদের বাংলা থেকেই সিড আসে। তাহলে এখন অপরচুনিটি রয়েছে বাংলাদেশের সিডের জায়গায় আমাদের নিজস্ব সিড গ্রো করে সেটাকে সাপ্লাই করা। একদমই। আপনাদের কাছে নিয়ার অ্যাবাউট কত টাকার মাছ, মানে কত সিডের অর্ডার পড়ে? দেখুন, মাগুরের ডিপেন্ড হচ্ছে, মাগুর তো 3 মাস সিজন, আর এই 3 মাসে আমাদের নিয়ার অ্যাবাউট 20-30 লাখ অবধি আমাদের অর্ডার পড়ে সিডের। এই জায়গায় আপনারা কতটা সাপ্লাই কমপ্লিট করতে পারছেন যে অর্ডার আপনাদের কাছে আসছে? আমরা অর্ডারের হয়তো 50% হয়তো কমপ্লিট করতে পারছি না। বাকি আমাদের সেই মাগুর, আমাদের কিছু হ্যাচারি আছে যাদেরকে আমরা শিখিয়েছি, তো তাদের কাছ থেকে আমরা কিনে নিয়ে বাকিটা আমরা সাপ্লাই। আচ্ছা, আপনারা কি এরকম, আপনাদের কি সুবিধা হয় যে আপনাদের সঙ্গে যদি এরকম কেউ কন্ট্রাক্টে ফার্মিং করতে চায়, যে তারা প্রোডাকশন করবে, পুরো মালটা বিক্রি করবে আপনার ইনস্টিটিউট বা আপনার হ্যাচারি, সেটা কি পসিবল? একদম। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।